সো এসআরএস এই যে ডকুমেন্টেশন ফাইল, সেই ডকুমেন্টেশন ফাইলের মধ্যে যে এরকম ফার্স্ট অবজেক্টিভ লিখতে হয়, দেন প্রসিজারের মধ্যে স্টেপ বাই স্টেপ লিখবো আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে পারপাস, প্রজেক্টের স্কোপ। এইটা ডিপেন্ড করছে আমরা কি ধরনের প্রজেক্ট তৈরি করছি। তো আমাদের যদি প্রেজেন্ট করি এখানে পারপাসের মধ্যে বলছি যে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট হুজ সফটওয়্যার রিকোয়ারমেন্ট আর স্পেসিফাইড ইন দিস ডকুমেন্ট। মানে এইটা কিন্তু হচ্ছে একটা ফরম্যাট দেওয়া। এখন আমরা যদি কোনো একটা সফটওয়্যারের উপরে এসআরএস তৈরি করতে যাই তাহলে এই রকম একটা ফরম্যাট ফলো করে আমাদেরকে লিখতে হয়। এবং আমরা যদি গুগলে সার্চ করি যে বিভিন্ন রকম এসআরএসের জন্য গুগলে সার্চ করি যে আমি ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে এসআরএস যদি একটু সার্চ করে একটা ডকুমেন্ট গুগল থেকেও আমরা দেখাই, এসআরএস ফর ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাক পেইন ম্যানেজমেন্ট হয়ে আসছে, লেট মি চেক, এসআরএস ফর ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমাদের অনেক রকম আসে, তার মধ্যে জাস্ট আমি একটা যে কোনো একটা লিঙ্কে ঢুকে দেখাচ্ছি। আগের দিন মনে হয় এরকম লিঙ্ক থেকেই দেখাইছিলাম। তো এইখানে ওই যে টেবিল অফ কন্টেন্টের মধ্যে যে পয়েন্টসগুলি দেখতে পাচ্ছি, এই পয়েন্টসগুলিকেও আমাদের ডিসকাস করে আসতে হয়, যেটার ওই এক্সাম্পল আমরা ওখানে দিয়েছি। তার মানে একটা সফটওয়্যার আমরা শুধু তৈরি করাই না, সফটওয়্যার একটা ডকুমেন্টেশনই তৈরি করতে হয়, দ্যাট ইজ সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আর সংক্ষেপে এসআরএস। তো এইটার মধ্যে যেই পেজগুলি, যেই পয়েন্টসগুলি আছে, এই পয়েন্টসগুলি একদম লাস্টের রেফারেন্স পর্যন্ত এই পয়েন্টসগুলিকে আমরা ফলো করে করি। এবং আমরা যদি আমাদের সে দেখাই তাহলে যে পারপাস আছে, আমি ডিটেলসে পড়ছি না, প্রজেক্টের স্কোপ, কী স্কোপ আছে প্রজেক্টের সেটা লিখতে হয়। দেন হচ্ছে ইটস ওভারঅল ডেসক্রিপশন প্রোডাক্টের, আমাদের সফটওয়্যার ইজ এ প্রোডাক্ট, সো প্রোডাক্টের ওভারঅল ডেসক্রিপশন, দিস নোট ইজ গিভেন ইন ফেসবুক গ্রুপ। সো প্রোডাক্টের পার্সপেক্টিভ আছে, প্রোডাক্টের ফিচার্স, তারপরে ইউজার ক্লাসেস, ক্যারেক্টারিস্টিক্স, আমরা কোন ধরনের ইউজার ইউজ করছে, তাদের কী কী প্রয়োজন, অপারেটিং এনভায়রনমেন্ট, তারপরে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। এইগুলির পরে থার্ড স্টেপে এসে আমাদের সিস্টেমের ফিচার্সগুলিকে আমরা ডিটেলসে ডিসকাস করি এবং রিকোয়ারমেন্টস দেওয়ার পরে লাস্টে আমরা স্টেপ 4-এ এসে ইউজারের ইন্টারফেস, আমরা যে সফটওয়্যারের ইন্টারফেস সেটার কথা বলা হচ্ছে, হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারফেস এবং কমিউনিকেশন ইন্টারফেস দেওয়ার পরে এবার হচ্ছে ফাংশনাল ছিল, নন ফাংশনালের মধ্যেও দেখো যে পয়েন্টস আকারে আছে। তো অল দিস পয়েন্টস, এই যে 3 পেজের, তো অল দিস পয়েন্টস আর নেসেসারি। যেমনটা আমরা যদি এরকম যে সার্চ করি, যে কোনো জায়গায় সার্চ করি, এখানেও আমাদের কম বেশি নামগুলিকে একটু এদিক ওদিক করে, বাট ফাংশনাল নন ফাংশনাল পয়েন্টসগুলিকে আলাদা আলাদা পয়েন্ট আকারে ডিসক্রাইব করা হয়। যেমন আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন দিব, পারপাস, স্কোপ, ওভারভিউ, অ্যাডিশনাল ইনফরমেশন, এইগুলি পার্ট 1-এ যাচ্ছে। পার্ট 2-তে জেনারেল ডেসক্রিপশন, পার্ট 3-তে ফাংশনাল স্পেসিফিকেশন, সফটওয়্যার ফাংশনসগুলি কী কী হবে, তার লগ ইন থাকে, ভ্যালিডেশন থাকে, তারপরে পেমেন্ট অফ মানি এটসেট্রা। এটা ব্যাংক ম্যানেজমেন্ট বলে এই পয়েন্টসগুলি আসতেছে। বাট অন্য সফটওয়্যার হলেও আমাদের এই লগ ইন অপশনটা তো থাকে, লগ ইন অপশন হবে এবং লগ ইন করার পর লগ ইনটা ভেরিফাই করবে, তো এই অপশনটুকু থাকে। তারপরে এই যে পেমেন্ট, ট্রান্সফার, ট্রানজেকশন, এইটা ডিফারেন্ট হয়ে যাবে আমাদের আলাদা আলাদা সফটওয়্যারের জন্য। তারপর ইন্টারফেস, আমরা তো একটু আগে দেখলাম যে ইন্টারফেসের মধ্যে আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার, ইউজার ইন্টারফেস এইগুলিকে আমরা দিচ্ছিলাম, সেটা লেখা আছে যে জিইউআই, তারপরে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং এই ইন্টারফেসগুলি সম্পর্কে ডিটেলস থাকতে হয়। তো এরকম একটা ডকুমেন্টেশন ফাইল তৈরি করার প্র্যাকটিস আমাদের থাকতে হবে। অ্যান্ড তোমার স্পেসিফিক আর কি কোশ্চেন ছিল সেটা যদি একটু। তার মানে আমরা একটা ডকুমেন্টকে তৈরি করার জন্য যেই ফরম্যাট আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট, সেই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আমরা যদি অন্য সাইটেও দেখি, এটা বাদ দিই, আমরা যদি সেকেন্ড, থার্ড অন্য যে কোনো থেকে আমরা দেখি, আমি যেহেতু ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম সার্চ দিয়েছি, সো ইউ উইল ফাইন্ড দ্য ডিটেলস অফ দিস টাইপ অফ হচ্ছে এসআরএসের, যে ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের এসআরএস। এখানে 34 পেজের একটা ডকুমেন্ট আসবে। তো দেখো যে এখানে যে শুরুতে ইন্ট্রোডাকশনের মধ্যে 1.1-তে পারপাস দিচ্ছে, তারপরে ইন ডিটেলসে আছে। যখন এটা ডকুমেন্টেশনটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট আমাদের স্টেজে, মানে বিগিনিং স্টেজে আমরা কি এটাকে যতটুকু সহজভাবে শর্টকাটে করতে পারি, দ্যাট উইল ডু। তো এটা ছিল মোটামুটি আমাদের এটার স্পেসিফিকেশন। নাও আমরা যেটা আজকের ডিসকাশনের টপিক, যেটা হচ্ছে সফটওয়্যারের প্রজেক্ট ম্যানেজমেন্ট, একটা প্রজেক্টকে কিভাবে ম্যানেজ করা হয়। এবং আমরা যদি আমাদের যে পিডিএফটা দিয়েছিলাম, এখানে চ্যাপ্টার 3 ইজ আওয়ার সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। সো ফার্স্ট আমরা ম্যানেজমেন্ট বলতে তো আমরা বুঝি যে একজন ম্যানেজার থাকবে, হি উইল ম্যানেজ হিজ টিম অর কো-ওয়ার্কার্স টু ম্যানেজ এ ওয়ার্ক। এখন প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে আমাদের যদি টিম অ্যাপ্রোচে আসি, এরপরে আমাদের চিফ প্রোগ্রামিং টিমের মধ্যে যেটা যদি আমরা দেখি,
যে একজন টিম লিডার, ডায়াগ্রামের মাধ্যমে একটু সংক্ষেপে বোঝাই, টিম লিডার সে রিকোয়ারমেন্টসগুলিকে নিয়ে টাস্ক ডিটারমাইন করবে এবং সেইটার সাথে সে অ্যাসাইনমেন্টস, যে কাজটাকে আলাদা আলাদা পার্টে ভাগ করাটাকে এখানে অ্যাসাইনমেন্ট বলা হচ্ছে। একটা লার্জ সফটওয়্যারকে আমরা পার্ট বাই পার্ট ডিভাইড করে সেই পার্টগুলিকে আলাদা আলাদা টিম দিয়ে আমরা সলভ করাচ্ছি। তো দিজ আর দ্য অ্যাসাইনমেন্টস। সো আমাদের টিম লিডার কী করছে, হি উইল ম্যানেজ দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিটারমাইন্স দ্য টাস্ক অ্যান্ড মেক নিউ অ্যাসাইনমেন্টস অথবা এক্সিস্টিং অ্যাসাইনমেন্টস, এই সবগুলিকে নিয়ে সে কাজ অ্যাসাইন করবে এবং দিজ আর দ্য টিম মেম্বার্স, তারা কি করবে যে পারফর্ম দ্য টাস্ক, অল দ্য টিম মেম্বার্স উইল পারফর্ম দ্য টাস্ক অ্যান্ড গিভ দ্য রেজাল্ট। রেজাল্টের উপরে বেস করে আবার যদি নতুন কোনো অ্যাসাইনমেন্ট, নতুন কোনো টাস্ক আসে সেই টাস্ক করবে এবং অ্যাসাইনমেন্ট দিয়ে এইটা একটা রোটেট হতে থাকে। সো এই প্রসেসগুলি এবং সফটওয়্যার মানে ম্যানেজারের কী কাজ, প্রজেক্ট ম্যানেজারের কী কাজ, সেইগুলি নিয়ে ডিটেলস আলোচনা শুরু করছি। এটা ভালো আছে হচ্ছে আমাদের জাভাটি পয়েন্ট থেকে, এখানে জিনিসটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। সো ফার্স্টে বলছে হোয়াট ইজ প্রজেক্ট। তো সংক্ষেপে আমরা যদি বলি, এ প্রজেক্ট ইজ এ গ্রুপ অফ টাস্ক দ্যাট নিড টু কমপ্লিট টু রিচ এ ক্লিয়ার রেজাল্ট। হোয়াট ইজ এ প্রজেক্ট? সো আমরা ফার্স্টে প্রজেক্ট করছি এবং এই তারপরে আমাদের আসছে যে সফটওয়্যারের প্রজেক্ট কি। তো জেনারেলি একটা প্রজেক্ট বলতে আমরা যদি বুঝি, এ প্রজেক্ট ইজ এ গ্রুপ অফ টাস্ক দ্যাট নিড টু কমপ্লিট টু রিচ এ ক্লিয়ার result, and a project also defines as a set of inputs and outputs which are required to achieve a goal, and projects can vary from simple to difficult and can be operated by one person or 100. মানে প্রজেক্টের সাইজের উপরে ডিপেন্ড করে এটা একজনও ম্যানেজ করতে পারে অথবা 100 পিপলও লাগতে পারে আমার সফটওয়্যারটাকে সলভ করার জন্য। and project usually described and approved by a project manager or team executive. They go beyond their expectation and objects, and it's up to the team to handle logistic and complete the project on time. For good project development, some team split the project into a specific task so they can manage responsibility and utilize team strengths. আশা করি এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, জিজ্ঞেস করতে হবে যদি কোনো অসুবিধা হয়। অ্যান্ড হোয়াট আর দ্য সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলছি, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ অ্যান আর্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ প্ল্যানিং অ্যান্ড সুপারভাইজিং সফটওয়্যার প্রজেক্টস। তোমরা একটু খেয়াল রাখবে যে আমরা কোন কোন পয়েন্টসগুলি কোন জায়গা থেকে করেছি। আমি মেনলি 3টা রিসোর্স থেকে দেখাচ্ছিলাম। এক হচ্ছে আমাদের এই পিডিএফ বইটা, দিস বুক, অ্যান্ড সেকেন্ড আমরা দেখাচ্ছিলাম টিউটোরিয়ালস পয়েন্ট অ্যান্ড জাভাটি পয়েন্ট, 3টা জায়গা থেকে। তবে জাভাটি পয়েন্ট থেকেই বেশি পয়েন্টস আমি কভার করেছিলাম। তো কোন পয়েন্টটা কোথায় ভালো আছে সেইখান থেকেই আসলে কভার। হ্যাঁ, একটু কম্পারেটিভলি ইজি করে বোঝানো আছে, আদার দেন হচ্ছে যদি আমরা টিউটোরিয়ালস পয়েন্টে আসি, টিউটোরিয়ালস পয়েন্টের মধ্যেও এখানে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, হোয়াট ইজ সফটওয়্যার প্রজেক্ট, নিডস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাটসেট্রা, এই জিনিসগুলি আছে। তো এই নিডস অফ সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টটা আমাদের লাগবে, যদি আমাদের এখানে না থাকে আমরা ওইখান থেকে দেখব। আচ্ছা, থাকার কথা অবশ্যই, কারণ সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন দরকার, এটা তো একটা হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেন। সো আমাদের এটা জানা থাকা দরকার যে কেন দরকার। সো আমরা বলছিলাম হোয়াট ইজ সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ আর্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ প্ল্যানিং অ্যান্ড সুপারভাইজিং সফটওয়্যার প্রজেক্টস. It is a sub-discipline of software project management in which software project planned, implemented, monitored and controlled. 4টা কাজ করা হয়। প্রজেক্ট কিন্তু প্ল্যান করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করা হচ্ছে, মনিটরিং করা হচ্ছে এবং কন্ট্রোলড, ফাইনালি কন্ট্রোল। And it is a procedure of managing, allocating and timing resources to develop computer software that fulfills the requirement. And in software project management, the client and the developer needs to know the length, period and cost of the project. So আমাদের এই 3টা জিনিস কিন্তু জানতে হয়। এক হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য প্রজেক্ট, পিরিয়ড এবং কস্ট। এই 3টা জিনিসই আমাদের হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের মেন পার্ট, যেটাকে আমরা যদি এরকমভাবে বলি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কোপ কি, দ্যাট আর দ্য টাইম, কস্ট অ্যান্ড কোয়ালিটি। 3টা জিনিস আমাদেরকে খেয়াল রেখে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হয়। সো টাইম, কস্ট অ্যান্ড কোয়ালিটি। সো এই 3টারই এক্সপ্লেনেশন এখানে আছে, যেটা আমরা এখান থেকে দেখি, টাইম, কস্ট অ্যান্ড কোয়ালিটি।
So this is the prerequisite of software project management. There are 3 needs for software project management. These are as we told, and it is an essential part of the software organization to deliver a quality product. Okay, তো কোয়ালিটি প্রোডাক্ট না হলে কিন্তু নেক্সট ডে ওই ডেভেলপার ফার্মের আসলে মানে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কাজ পেতে তো হবে, আর কাজ পাওয়ার জন্য আমাদেরকে কিছু কোয়ালিটি প্রোডাক্ট যদি আমরা ডেলিভার না করতে পারি, তাহলে তো নেক্সট ডে আমাদেরকে কেউ স্মরণ করবে না। অ্যান্ড কিপিং দ্য কস্ট উইথিন দ্য ক্লায়েন্টস বাজেট, দিস ইজ দ্য ক্লায়েন্টস নট কোশ্চেন মার্ক, clients within the keeping the cost within the client's budget and deliver the project as per schedule. তার মানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে আমাদের কোয়ালিটি দিতে হবে, প্রোডাক্টের কস্টটাকেও ক্লায়েন্টের বাজেটের মধ্যে খেয়াল রেখে সেইভাবে কাজ করতে হবে, এবং তারপরে আমাদের শিডিউল অনুযায়ীও মানে টাইম জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন শিডিউল টাইম অনুযায়ী আমাদের প্রোডাক্টটাকে ডেলিভার করতে পারি। There are various factors both external and internal which may impact দিস ট্রিপল ফ্যাক্টর। এই 3টা ফ্যাক্টরকে আমাদের বিভিন্ন রকম আমাদের ইন্টারনাল বা এক্সটার্নাল আমাদের থাকতে পারে, ইস্যুস থাকতে পারে, সেটার উপরে বেস করে হয়। অ্যান্ড এনি অফ দ্য 3 ফ্যাক্টর ক্যান সিভিয়ারলি অ্যাফেক্ট দ্য আদার 2। যে কোনো একটা বিষয়ে তোমার কম যদি হয়, সেটা কিন্তু বাকি 2টার উপরে এফেক্ট করবে। তার মানে আমরা 3টার মধ্যে আমি যদি 2টা ক্ষেত্রে ঠিক থাকি, আমি কোয়ালিটিও দিচ্ছি, আমি কস্টও খেয়াল রাখছি, বাট আমরা টাইমের ইস্যুটা খেয়াল না রাখি যে ডেলিভার টাইম দিতে হবে আমার যেই সময়, সেই টাইমের ব্যাপারে আমার কোনো যদি কনসার্নই না থাকে, তাহলে এটাও কিন্তু খুব একটা ভালো কিছু রেজাল্ট আনে না। সো আমাদেরকে 3টা জিনিসই পাশাপাশি প্যারালালি খেয়াল রাখতে হবে। অ্যান্ড নাও আমরা প্রজেক্টের ম্যানেজমেন্টটা বুঝলাম। নাও হু ইজ দ্য প্রজেক্ট ম্যানেজার অর দ্য টিম এক্সিকিউটিভ? সো এ প্রজেক্ট ম্যানেজার ইজ এ ক্যারেক্টার মিনস এ পারসন who has the overall responsibility for the planning, design, execution, monitoring, controlling and closure of a project. And project manager represents an essential role in the achievement of this project. So খুব সহজ ভাষায় লেখা আছে প্রজেক্ট ম্যানেজার কে এবং তার রেসপন্সিবিলিটি কি। আমরা শুধু যখন একটা জিনিসকে মেমোরাইজ করার চেষ্টা করব, তো এই বিষয়গুলি এমন যে আমাদের পুরো মুখস্থ করা সব কিছু আসলে সবসময় ঠিক না। বিশেষ করে আমাদের মতো এই লেভেলে এসে, মানে তোমাদের মতো এই লেভেলে এসে ওই প্যারাগ্রাফ মুখস্থ করে যাওয়া ডিফিকাল্ট। আগে কিন্তু যখন স্কুলে পড়তা তখন খেয়াল করে দেখো যে একটা এসে মুখস্থ করা কিন্তু কঠিন ছিল না। এখন যদি তোমাকে একটা এসে মুখস্থ করতে দেওয়া হয়, 1 পেজের একটা এসে মুখস্থ করতে দেওয়া হয়, তাহলে ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট, কারণ আস্তে আস্তে আমাদের মেমোরাইজ করার এটা কমে আসে, বাট আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিটা কিন্তু ডেভেলপ করে। মানে আমরা যদি একটা কিছু বুঝে মাথায় রাখি, তাহলে সেটাকে নিয়ে সুন্দর করে লিখতে পারি। বাট একটা জিনিস বুঝে মাথায় রাখার সময় আমাদের যেহেতু দিজ আর দ্য টেকনিক্যাল টার্মস, আমাদেরকে খেয়াল রাখতে হয় যে আমাদের কোন কোন পয়েন্টসগুলি আছে। সো তুমি যদি এখন এই হু ইজ এ প্রজেক্ট ম্যানেজার এই 2টা লাইন যদি মুখস্থ করে লিখতে চাও, সেটুকু অল্প অল্প পার্ট মুখস্থ করা যায়, কিন্তু সেখানে মেন আমাদের ফোকাস করতে হবে যে এখানে কী কী পয়েন্টসগুলি আসছে। যেমন আমরা বলছি যে আমাদের এতটুকু মনেই থাকবে যে প্রজেক্ট ম্যানেজার ইজ এ ক্যারেক্টার হু ইজ দ্য ওভারঅল রেসপন্সিবিলিটি, এতটুকু আমাদের মনেই থাকছে। কিন্তু তার রেসপন্সিবিলিটিগুলি কী কী, সেই পয়েন্টসগুলি যে দিজ আর দ্য প্ল্যানিং, ডিজাইন, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোলিং অ্যান্ড ক্লোজার অফ এ প্রজেক্ট। তো এই টার্মসগুলি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড মনে রাখার আরও ভালো উপায় হচ্ছে যে আমরা পয়েন্টসগুলি লিখে ফেলবো, মানে পড়ার সময়ই লিখলে জিনিসটা হয় কি পরবর্তীতে আরও ভালো খেয়াল থাকে, মুখস্থ করার জন্য জিনিসটা সুবিধা হয়। আমরা আমাদের মতো করে গুছিয়ে লিখলেও সেইটা অ্যাকসেপ্টেবল, কিন্তু রং সেন্টেন্স বা রং কনসেপ্ট লেখা যাবে না, মানে গ্রামাটিক্যাল মিস্টেকটা খেয়াল রাখতে হবে। আর আমি পয়েন্টের থেকে বাইরে চলে এসে অন্য কিছু নিয়ে আলোচনা করলাম, লিখে কয়েক লাইন করে দিলাম, ওইটা কিন্তু আসলে অ্যাকসেপ্টেবল না। এটা সব জায়গায় অ্যাকসেপ্টেবল না, বাট তারপরেও অনেকে আমরা যখন খাতা চেক করি তখন দেখি যে মানে আসল বিষয় থেকে সরে যে যা মনে আসছে তাই কয়েক লাইন লিখে দিছে, মনে করছে স্যাররা তো পড়বে না, কিন্তু আসলে কিন্তু তা হয় না। ঠিক আছে, আমরা মানে পুরা লাইন বাই লাইন না পড়লেও অ্যাটলিস্ট অ্যাট এ গ্ল্যান্সে যখন চোখ বুলা যাওয়া হয় লাইন্সগুলির উপরে, তখন কিন্তু ওইটা সামনে চলে আসে। সো আমরা অযথা ওই লেখা লিখবো না যে লেখার কোনো মিনিং নাই। সো আমি বললাম না, আমি তোমাদের জন্য যদি একটু দেখো যে এখানে কতগুলি বই দেখতে পাচ্ছ, আমি এই বইগুলি সব চেক করছি এবং এই বইগুলি বিভিন্ন ইউনিভার্সিটির
দেশে বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটির এই কোর্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের রেফারেন্স বুক হিসাবে ইউজ করা হয়। তো এই বইগুলি কালেক্ট করার পর আমি একটু দেখার পরে দেখলাম যে না, এর মধ্যে ইজিয়ার কোনটা, আমার স্টুডেন্টদের জন্য সহজ কোনটা হবে, সেইটাকেই আমি চুজ করে পরে লাস্টে এই বইটাকে চুজ করেছি তোমাদের জন্য, যে এখান থেকে তোমরা ইজিলি করতে পারবে। এবং ওইটাকে আরেকটু, এটা যদিও এই টেক্সট বুকটা বেশ শর্ট, কারণ তোমরা জানো যে টেক্সট বুকগুলি সাধারণত অ্যাটলিস্ট 800 পেজের নিচে সাধারণত হয় না, 800 to 1200 পেজেসের হয় এক একটা টেক্সট বুক। তো সেক্ষেত্রে সেখানে এই বইটা মাত্র 200 পেজ, 236 পেজ দেখাচ্ছে, বাট এই 36 পেজ তো ওই যে সামনে পেছনে কিছু কন্টেন্ট আছে। এবং এই বইটার আরও একটা সুবিধা হচ্ছে, তোমরা যারা এই বইটা দেখছো, যে বইটার শেষে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার আমাদের বেশ কিছু প্রবলেমস দেওয়া আছে এবং সেই প্রবলেমগুলির অ্যান্সারও করে দেওয়া আছে। সো আমরা আফটার ফিনিশিং দিস চ্যাপ্টার আমরা 2-1টা প্রবলেম দেখার চেষ্টা করব এবং সেই প্রবলেমগুলির সলিউশনও এখান থেকে তোমরা ফার্স্ট নিজেরা ট্রাই করলে, যদি দেখা যাচ্ছে যে না ঠিকমতো হচ্ছে না, অথবা অ্যান্সার ক্রস চেক করে দেখার জন্য আমরা চাইলে পরে অ্যান্সারের সাথেও আমরা মিলিয়ে দেখতে পারবো। সো এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আমরা চলে আসি আমাদের পয়েন্টে। অ্যান্ড বলছিলাম যে প্রজেক্ট ম্যানেজার, তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে, এ প্রজেক্ট ম্যানেজার ইজ এ ক্যারেক্টার হু ইজ রেসপন্সিবল ফর গিভিং ডিসিশনস বোথ লার্জ অ্যান্ড স্মল প্রজেক্টস, তো যে সাইজের প্রজেক্টই হোক, অ্যান্ড দ্য প্রজেক্ট ম্যানেজার ইজ ইউজড টু ম্যানেজ দ্য রিস্ক টু মিনিমাইজ আনসার্টেনিটি। এভরি ডিসিশন দ্য প্রজেক্ট ম্যানেজার মেক্স মাস্ট ডাইরেক্টলি প্রফিট দেয়ার প্রজেক্ট, মানে সে যে ডিসিশনটা নিবে এটা প্রজেক্টের ভালোর জন্য, প্রজেক্টের প্রফিটের জন্যে সে চিন্তা করেই প্রজেক্টের ডিসিশনসগুলি নেবে। মানে অল ডিসিশনস নেওয়ার একক ক্ষমতা থাকে প্রজেক্ট ম্যানেজারের। হি অর শি উইল ডিসকাস উইথ হিজ টিম, বাট আফটার ডিসকাশন ডিসিশন কিন্তু সেই দিবে। নাও কাম টু দ্য রোল অফ প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার, প্রথম কথা হচ্ছে হি অর শি শুড বি এ গুড ডেভেলপার, মানে এক্সপেরিয়েন্সড প্রোগ্রামার না হলে কিন্তু আমাদের প্রজেক্ট ম্যানেজার হতে পারছে না। তো তাকে তো কোডিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে, জানতে হবে যে একটা প্রোগ্রাম করব, কখন আমরা এস্টিমেশন করে, তো একটা ম্যানেজমেন্ট একটা কাজ মনে করো ম্যানেজ করলো, প্রজেক্ট ম্যানেজারের সরাসরি দায়িত্ব না যে কাজ ম্যানেজ করা, ম্যানেজমেন্ট একটা কাজ ম্যানেজ করলো, কাজ ম্যানেজ করার পরে তারা ম্যানেজমেন্ট কী করে, প্রজেক্ট ম্যানেজারের সাথে ডিসকাস করে যে এই কাজটা করতে আমাদের কত লাইন কোড লেখা লাগতে পারে, সেইটার উপরে ডিপেন্ড করে বাজেট ফিক্স করা হয়। এবং সবসময় এরকম হয় না যে একটা ডেভেলপার সারাদিন বসে কোনো দিনে 10 লাইন কোড লিখলো, কোডের মধ্যে তো প্রোডাক্টিভিটি থাকে, কোডটা যে আমি শুধু লিখে গেলাম লাইন বাই লাইন এরকম না, আমাকে তো প্রবলেমের সলিউশনে আসতে হবে এবং ওইটাকে অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে যাতে আমার মেমোরি যাতে কম ইউজ করে আমার আউটপুটটা ঠিকমতো আনতে পারে, সেই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হয় কোড করার সময়। এবং কোড যে আমি যত শর্টে করতে পারবো, যত কম রিসোর্স ইউজ করে করতে পারবো, হার্ডওয়্যারের রিসোর্স যত কম ইউজ করে আমরা একটা প্রোগ্রামকে কমপ্লিট করতে পারি, সেটা কিন্তু হচ্ছে আমাদের গুড প্রোগ্রাম। একই প্রোগ্রাম একই কোড, মনে করো একটা প্রবলেম দেওয়া হলো তোমাদের সবাইকে লিখতে, সবাই লিখলে, এখন ও 10 লাইনে প্রবলেমটা সলভ করলো, আদম ওইটাকে 15 লাইনে লিখলো, দুজনেরটাই রান করলে রেজাল্ট আসছে। কিন্তু এর মধ্যেও দেখা হয় যে দুজনেরটাই যদি ফুল ফাংশনালিটি থাকে 100%, তাহলে ওই 10 লাইনের কোডটাকে বেশি প্রেফার করা হবে। আর যদি ফাংশনালিটি পুরোপুরি সার্ভ না করে তাহলে তো সেক্ষেত্রে সফটওয়্যারের রিকোয়ারমেন্টসই ফুলফিল হলো না। তো রিকোয়ারমেন্টস ফুলফিল করে আমাদেরকে রিসোর্স কম ইউজ করাতে হবে। নাও কাম টু দ্য রোল অফ এ প্রজেক্ট ম্যানেজার। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে একটা প্রজেক্ট ম্যানেজারের। এ প্রজেক্ট ম্যানেজার মাস্ট লিড হিজ টিম অ্যান্ড শুড প্রোভাইড দেম ডাইরেকশনস টু মেক দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম অল অফ দেম। সো লিডারশিপ কোয়ালিটি একটা প্রজেক্ট ম্যানেজারের জন্য এসেনশিয়াল। নেক্সট হচ্ছে মিডিয়াম। এ প্রজেক্ট ম্যানেজার ইজ এ মিডিয়াম বিটুইন হিজ ক্লায়েন্ট অ্যান্ড হিজ টিম। দুজনের মধ্যে একটা ব্রিজ করতে হবে, মানে ক্লায়েন্টের যা চাহিদা সেইটা টিমকে বুঝিয়ে দিতে হবে যে ক্লায়েন্ট এরকম চাচ্ছে। ক্লায়েন্টের সাথে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ডেভেলপার টিম সরাসরি কন্ট্যাক্ট করে না। তো মাঝখানে যে মিডলম্যান, সেই মিডলম্যানটা হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজার। সে ম্যানেজারের কাজ হচ্ছে ক্লায়েন্টের থেকে সব কিছু বুঝে সেইটা তার টিমকে দিয়ে কাজ করানো হয়, আবার টিমের থেকে যে কাজটা আউটপুট হিসাবে পাওয়া যাচ্ছে সেইটা আবার ক্লায়েন্টের কাছে প্রপারলি ডেলিভার করা।
সো এই কারণে বলছি দ্য প্রজেক্ট ম্যানেজার ইজ এ মিডিয়াম বিটুইন হিজ ক্লায়েন্ট অ্যান্ড হিজ টিম, and he must coordinate and transfer all the appropriate information from the client to his team and report to the senior management. And third one is the mentor. He should be there to guide his team at each step and make sure that the team has an attachment. He provides the recommendation of to his team and points them to the right direction. সো মেন্টর মানে তো জানোই তোমরা, সেই মেন্টর হিসাবে এখানে করছে যে সে তার টোটাল টিমকে গাইড করে প্রপার ওয়েতে আমাদের যেন প্রোডাক্টটা রেডি হয় সেই ব্যাপারে তাদেরকে হেল্প করা বা মেন্টর করা। অ্যান্ড আমাদের প্রজেক্ট ম্যানেজারের যেই আমরা রোল দেখছিলাম, রোল থেকেই তার আমরা রেসপন্সিবিলিটির একটা আইডিয়া করতে পারছি তার রেসপন্সিবিলিটি কতটুকু। দেখো যে আমি কিন্তু খুব বেশি কিছু পড়ানো হয়নি, যে প্রজেক্ট ম্যানেজারের যে কয়টা পয়েন্ট আছে এতটুকু কিন্তু আমাদের জানতেই হবে। পরে আরও পয়েন্ট আছে, আমরা প্রজেক্টের টাস্ককে ভাগ ভাগ করে তারপরে হচ্ছে সেই টাস্কগুলিকে কীভাবে সলভ করবো সেইগুলি তো আছেই, কিন্তু যেই পয়েন্টসগুলি দেখানো হচ্ছে এইগুলি আসলে দরকারি, এতটুকু না দেখলে তো আবার হবে না। আর খুব ডিফিকাল্টও না, আমি যেমনটা বলছিলাম যে এইখান থেকে যদি তোমরা অ্যাটলিস্ট এই সাইট থেকে দেখো, আই থিঙ্ক যে এটা আমাদের জন্য ইজিয়ার হবে টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু রিমেম্বার। তো রেসপন্সিবিলিটির মধ্যে আমরা বলছি যে ম্যানেজিং রিস্ক অ্যান্ড ইস্যুস, একটা প্রজেক্টের যা যা রিস্ক থাকে এবং ইস্যুস থাকে এইগুলিকে সে ম্যানেজ করবে। ক্রিয়েট দ্য প্রজেক্ট টিম অ্যান্ড অ্যাসাইন টাস্ক টু সেভারাল টিম মেম্বার্স অ্যান্ড অ্যাক্টিভিটি প্ল্যানিং অ্যান্ড সিকোয়েন্সিং, অ্যাক্টিভিটিগুলিকে প্ল্যান করবে এবং সিকোয়েন্স অনুযায়ী সাজাবে যে কোনটার পরে কোনটা অনুযায়ী কাজ করব, টিমকে দিয়ে অ্যাসাইন করে তাদের থেকে কাজটা বুঝে নিব, সেইগুলিকে প্ল্যানিং করবে। অ্যান্ড মনিটরিং অ্যান্ড রিপোর্টিং প্রোগ্রেস, টিমের কাজকে মনিটরিং করা এবং প্রোগ্রেসটাকে রিপোর্ট করা, যে রিপোর্ট আকারে নিয়ে আসা। অ্যান্ড মডিফাইজ দ্য প্রজেক্ট প্ল্যান টু ডিল উইথ দ্য সিচুয়েশন। নেক্সট পয়েন্টে আসছে যে অ্যাক্টিভিটিস, এখানে 8 অ্যাক্টিভিটিস আছে প্রজেক্টের অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের উপরে আবার ডিটেলস আছে। তো আমরা একটু অ্যাক্টিভিটিসগুলি যদি দেখি যে হোয়াট আর দিস অ্যাক্টিভিটিস। তো সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসিস্ট অফ মেনি অ্যাক্টিভিটিস দ্যাট ইনক্লুডস প্ল্যানিং অফ দ্য প্রজেক্ট, আমরা একটু আগে যেটা দেখছিলাম যে প্ল্যানিং অফ দ্য প্রজেক্ট, ডিসাইডিং দ্য স্কোপ অফ দ্য প্রোডাক্ট, এস্টিমেশন অফ দ্য কস্ট ইন ডিফারেন্ট টার্মস অ্যান্ড শিডিউলিং অফ দ্য টাস্ক। সো এই পয়েন্টসগুলি হচ্ছে আমাদের প্রজেক্টের অ্যাক্টিভিটিস। সো আবার খেয়াল করে দেখি আমরা হচ্ছে যে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসিস্ট অফ মেনি অ্যাক্টিভিটিস দ্যাট ইনক্লুডস প্ল্যানিং অফ দ্য প্রজেক্ট, ডিসাইডিং দ্য স্কোপ অফ দ্য প্রোডাক্ট, থার্ড হচ্ছে এস্টিমেশন অফ দ্য কস্ট ইন ডিফারেন্ট টার্মস, অ্যান্ড হচ্ছে শিডিউলিং দ্য টাস্কগুলিকে শিডিউল করে দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ আসবে। অ্যান্ড দ্য লিস্ট অফ অ্যাক্টিভিটিস আর অ্যাজ ফলোস। তো এখানে 8টা অ্যাক্টিভিটিসের কথা যেটা লিস্ট করা আছে, এই 8টা অ্যাক্টিভিটিসই আবার আমরা নিচে ডিসকাশনে আসছে। তো আমরা নিচে থেকে একটু যদি সংক্ষেপে দেখি, ফার্স্টে প্রজেক্ট প্ল্যানিং। ও আমরা আইটেমের নামেই বুঝতে পারছি যে প্রজেক্টটা প্ল্যান করার বিষয়ে আমাদের কিছু এখানে বলা হবে। তো ইট ইজ এ সেট অফ মাল্টিপল প্রসেসেস, or we can say that it is a task that performed before the construction of the product start. প্রোডাক্ট স্টার্টের আগে প্ল্যানিং পার্টটা আসছে, প্ল্যানিং করে নিতে হবে কিভাবে আমাদের মাল্টিপল প্রসেসেসগুলিকে নিয়ে আমরা কাজ করব। দেন স্কোপ ম্যানেজমেন্ট, ইট ডিসক্রাইবস দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট। স্কোপ ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ক্লিয়ারলি ডিফাইন্স হোয়াট উড ডু অ্যান্ড হোয়াট উড নট। স্কোপ ম্যানেজমেন্ট create the project to contain restricted and quantitative tasks which are merely be documented and successively avoids price and time overrun. Huh? সামনে একটু আলো হচ্ছে তো পড়তে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে এসআরএসটা ঠিক আসবে না। এসআরএসটা হচ্ছে একটা প্রোডাক্ট কমপ্লিট হওয়ার পরে, ফার্স্ট পার্টগুলি তো আসছে, একটা প্রোডাক্ট টোটাল কমপ্লিট প্রোডাক্টের উপরে প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে, মানে প্রোডাক্টটা আমরা কি কি ফাংশনালিটি আছে সেই বিষয়গুলিও কিন্তু এসআরএস এর মধ্যে থাকবে। কাজ শুরু হওয়ার আগে ডকুমেন্টেশনটা বলতে বোঝাচ্ছে যে আমরা কি কাজ করব, দ্যাট ইজ দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট।
আর এসআরএসটা হচ্ছে টোটাল কমপ্লিট প্রজেক্টের পরে মনে করো এই একটা হার্ডওয়্যার, আমরা একটা টিভি বা একটা মনিটর কিনলাম, এটার সাথে একটা বই দেয় না আমাদেরকে, ওই বই ম্যানুয়াল, দ্যাট ম্যানুয়াল ইজ এসআরএস। হ্যাঁ, এসআরএস ইজ দ্য ম্যানুয়াল, রাইট। মানে সফটওয়্যারের আমরা কী কী হার্ডওয়্যার লাগবে, কী কী ওই রিলেটেড সফটওয়্যার লাগবে, ওইটাকে আমাদের একটা সফটওয়্যার রান করার জন্য ব্যাকগ্রাউন্ডে আরও কী কী যে ফ্রেমওয়ার্ক ইনস্টল করা থাকা লাগবে, হ্যাঁ, তারপরে সেই প্রিরিকোজিটসগুলি সফটওয়্যারে থাকবে, এবং প্রত্যেকটা ফাংশন কিভাবে কাজ করবে তার এক্সপ্লেনেশন সর্ট অফ। তো ওই যে এখানে তোমরা যদি এসআরএস এর ভিডিওটা তো দেখা হলো না আমাদের। আচ্ছা, আমরা একটু ফাঁকে পার্টে ওই ভিডিওটা দেখে নিব। আমরা যেটা কন্টিনিউ করছি এটা করি, তারপরে সাথে রিলেটেড পার্ট আছে আরও। সো আমরা এখান থেকে স্কোপ ম্যানেজমেন্ট এগুলো একটু সংক্ষেপে দেখে নাও। এস্টিমেশন ম্যানেজমেন্ট আছে, এস্টিমেশনের মধ্যে আমরা কী কী এস্টিমেট করতে হয়। শিডিউলিং ম্যানেজমেন্ট, শিডিউলিং ম্যানেজমেন্টের জন্য ডিটেলসে যাচ্ছি না, বাট এইগুলি দেখতে হবে, কারণ পরে আরও কন্টেন্ট আছে আমাদের। টাইম শর্ট, সপ্তাহে একদিন সময় দিবা, 100 সময়ের মধ্যে প্রত্যেকটা জিনিস আসলে এক্সপ্লেন করা যায় না। আমি এটা ডিটেলসে বলছি না, বাট এই 8 পয়েন্টস অ্যাক্টিভিটিসের মধ্যে যে লিস্ট অফ অ্যাক্টিভিটিস, এখানে যে 8টা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই 8টা পয়েন্টেই যে নিচে একটু একটু করে ডিসকাস করা হয়েছে, তো এই ডিসকাশনটা দেখতে হবে। না, কোনো একটা পয়েন্টে যদি ডিটেলসে চাওয়া হয়, অ্যাটলিস্ট পয়েন্টের সম্পর্কে 2টা লাইন তো করে, মানে প্রথম যে 2টা করে লাইন আছে, ওই 2টা লাইন তো অ্যাটলিস্ট, হ্যাঁ হবেই তো। এই তো এখন তোমরা যদি এটা না পড়তে চাও, এই যে এতটুকুই শেষ, এইটা পড়তে হবে, এতটুকু পড়তেই হবে। পড়লে পয়েন্টসগুলি খুব সমান। আমি যে 3টা পয়েন্ট এক্সপ্লেন করলাম, এই যে 3টা না 2টা পয়েন্ট এক্সপ্লেন করছিলাম, অ্যান্ড বাকিগুলিকেও এরকম তোমরা যদি একটু ডিটেলসে দেখো যে কঠিন কিছু না। একটা জিনিসকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে, একটা জিনিসকে মাথার মধ্যে যদি নিয়ে আসি, তখন ওইটা সম্পর্কে আমার কিছু এক্সপ্লেন করাটা ইজিয়ার হয়ে যায়। তা আমাকে জিনিসটা, আমি যেমন একটু আগে বলছিলাম যে মুখস্থর দিকে আগে যাব না, আগে জিনিসটা পড়ে বোঝার চেষ্টা করব। যদি এখানে যদিও সহজভাবে লেখা আছে, তারপরেও যদি এর ভিতরে কিছু ওয়ার্ডের মিনিং না জানি, আমরা সেই ওয়ার্ডগুলিকে মিনিং করে নিব। এখন তো কম্পিউটারে ওই যে ট্রান্সলেটের মাধ্যমে খুব ইজিলি করা যায়, অথবা যে কোনো উইশের উপরে মনে করো ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করে এরকম ক্লিক করলেই আমাদের ওইটার বাংলা চলে আসে, তাই না? তো এটার মাধ্যমে আমরা যদি কোনো আননোন ওয়ার্ড থাকে আমাদের, সেই আননোন ওয়ার্ডসগুলির মিনিং জেনে নিব, সেন্টেন্সটা বোঝার চেষ্টা করব, তারপরে একদম হুবহু এইরকম না লিখেও যদি নিজের ভাষায় শুদ্ধভাবে লিখতে পারি, সেটাও অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? সো তাহলে আমাদের দেখো যে এখানে এস্টিমেশনের মধ্যে আমরা বুঝতে পারছি যে প্রজেক্টের এস্টিমেশন নিয়ে আসছে, অ্যান্ড ইফ উই টক অ্যাবাউট দ্য কস্ট, ইট ইনক্লুডস দ্য এলিমেন্টস সাচ অ্যাজ সাইজ অফ দ্য সফটওয়্যার। যখন কস্টের চিন্তা আসবে, তখন এই যে সাইজ অফ দ্য সফটওয়্যার, কোয়ালিটি, হার্ডওয়্যার, কমিউনিকেশন, ট্রেনিংটাও কিন্তু একটা এসেনশিয়াল পার্ট, বিকজ সফটওয়্যারটা শেষ হওয়ার পরে আমরা সফটওয়্যার লাইফ সাইকেলের মধ্যে একটা পার্ট ছিল কিন্তু লাস্টের দিকে ট্রেনিং, মানে সফটওয়্যারটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যারা এই সফটওয়্যার নিয়ে কাজ করবে তাদেরকে কিন্তু ট্রেন্ড আপ করতে হয়। সো একটা ট্রেনিং সেশন থাকে যাতে তারা একদম স্মুথলি সফটওয়্যারটাকে নিয়ে হ্যান্ডেল করতে পারে বা রান করে তাদের পারপাসটাকে সার্ভ করতে পারে। সো ট্রেনিং সেশন ইজ এ পার্ট অফ আওয়ার সফটওয়্যার লাইফ সাইকেল। দেন শিডিউলিং ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্টের মাধ্যমে বলছি যে শিডিউলিং ম্যানেজমেন্ট ইন সফটওয়্যার রেফার্স টু অল দ্য অ্যাক্টিভিটিস টু কমপ্লিট ইন দ্য স্পেসিফাইড অর্ডার অ্যান্ড উইথিন দ্য টাইম স্লটেড ফর ইচ অ্যাক্টিভিটি। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য যে টাইম স্লটটা ভাগ করা থাকে, কারণ প্ল্যানিং যখন করা হয় প্রজেক্টের তো অনেকগুলি পার্ট থাকে, তো আমরা ওইটাকে আমরা যেই স্লটের জন্য যতদিন সময় আমাদের ফিক্স করা থাকে, ওই টাইম স্লটের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। এখন কোনো কারণে যদি একান্তই সম্ভব না হয়, যেমন আমার আজকে একটা ডেভেলপার কোনো কারণে সিক, সে আসলো না, তাহলে তার কাজটুকু তো ওইখানে পেন্ডিং থেকে গেল। এখন আমার কাছে এরকম ব্যাকআপ ডেভেলপারও নাই যে আরেকজনের কাজটা করবে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমার কোডিংয়ের কাজটা, ওই প্রোগ্রামারটা যদি আজকে 50 লাইন কোড লিখতো, সে 50 লাইন কোডটা আমি পিছনে থেকে গেলাম। নেক্সট ডেতে যদি এটাকে ওভারটাইম করে কভার করা যায় তো ফাইন। আবার এইটা তো একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। এখন কোড লেখা মানে তো এই না যে লেবাররা যে কাজ করে ওভারটাইম করালাম, ওই মেশিনের মতো সে কাজ করে গেল।
মাথা থেকে তো আসতে হবে, কনসেপ্টটা তো আসতে হবে, প্রবলেমটাকে সলভিং তো করতে হবে। দ্যাটস ওয়াই দেখা যায় যে একজন ভালো ডেভেলপারও কোনো দিন দেখা যাচ্ছে 100 লাইন কোড লিখে ফেললো, কোনো দিন দেখা যাচ্ছে যে 10 লাইনের মতো, মানে ওই যে অনেকটা গল্প উপন্যাস লেখার মতো। ঠিক আছে, এটাও কি হয় যে আমাদের যদি আইডিয়া না আসে তাহলে কিন্তু লেখা আগায় না। আমাদের যখন আইডিয়া মাথায় থাকে যে প্রবলেম কীভাবে সলভ করব, তখন কিন্তু আমার পক্ষে দ্রুত প্রবলেমটা কোডিং করে ফেলা সহজ হয়ে যায়। অ্যান্ড শিডিউলিংয়ের মধ্যে আমরা বলছিলাম যে ফর শিডিউলিং ইট ইজ কম্পালসারি, শিডিউলিংয়ের জন্য কম্পালসারি কি টু ফাইন্ড আউট মাল্টিপল টাস্ক অ্যান্ড কো রিলেট দেম, মানে একটার সাথে আরেকটা রিলেট করা, আলাদা আলাদা কাজকে ফাইন্ড আউট করে রিলেট করা। ডিভাইড টাইম ইন্টু ইউনিটস, টাইমকে আবার ইউনিটে ভাগ করে নেব, যে তোমাকে দেওয়া হলো যে 3 দিন মানে তোমাকে ধরা হলো 24 ঘন্টা, ওয়ার্কিং আওয়ার 8 আওয়ার করে যদি 24 ঘন্টা ধরি, এই 24 ঘন্টার মধ্যে তুমি এই পুরা প্রজেক্টের এই মডিউলটা কমপ্লিট করবে। তো তোমাকে যখন করব তখন আমরা কি করব, ওইটাকেও আবার আলাদা আলাদা ইউনিটে, যে প্রথম 1.5 ঘন্টা আমি এই কাজটুকু করব, পরবর্তী 3 ঘন্টা আমি এই কাজটুকু করব, এইভাবে ইউনিটেও ভাগ করে নিতে হয় টাইমকে। সো এই পুরো প্ল্যানিং করে নিতে হয়, প্ল্যানিং না করে আসলে সফটওয়্যার এইভাবে আগানো যাবে না, বা টাইমলি আমরা ডেভেলপ করতে পারি না। বাট আমরা যখন হচ্ছে স্মল সফটওয়্যার নিয়ে কাজ করি, অথবা যখন আমাদের কোনো ডেডলাইন থাকে না, ডেডলাইন ইস্যু থাকে না, তখন এই জিনিসটা আরেকটু রিল্যাক্স হয়। বাট আমরা তো একটা ফরম্যাটে চিন্তা করব, এরপরে সম্ভব হলো না, কিছুটা কাজ করা সম্ভব হলো না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমাদের তো একটা পুরো প্ল্যানিং থাকতে হবে, যে প্ল্যানিংগুলি করার জন্য নেক্সট চ্যাপ্টারে কিছু প্রজেক্ট ম্যানেজমেন্টের টুলস নিয়ে আলোচনা করা হবে, এগুলি দেখলেই আর একটু ক্লিয়ার হতে পারবে। সো অ্যান্ড বলছিলাম অ্যাসাইন দ্য রেসপেক্টিভ নাম্বার অফ ওয়ার্ক ইউনিটস ফর এভরি জব, ক্যালকুলেট দ্য টোটাল টাইম ফ্রম স্টার্ট টু ফিনিশ অ্যান্ড ব্রেক ডাউন দ্য প্রজেক্ট ইন্টু মডিউলস। অ্যান্ড প্রজেক্টের রিসোর্স ম্যানেজমেন্ট আছে, প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট, প্রত্যেকটার উপরে একটু ডিটেলসে দেখে নিতে হবে। অ্যান্ড তারপরে লাস্টে ওইগুলির আলোচনার পরে বলছে যে প্রাইমারি গোল টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি উইথ ফিওয়ার এরর্স। এখন আমরা প্রিভিয়াস একটা আলোচনায় মনে হয় এরকম বলেছিলাম যে একজন গুড ডেভেলপার, ভেরি গুড ডেভেলপারেরও যে কোডিং করে সেটাকেও 100% কারেক্ট আমরা বলতে পারি না, কারণ 100% কারেক্ট প্রোগ্রাম ইজ রিয়েলি আনবিলিভেবল। বিকজ আমরা জানি যে গুগল বা মাইক্রোসফটের যে এরকম বড় বড় কোম্পানিজগুলিতে যে ডেভেলপাররা আছে তারা তো আসলে খুবই স্কিল্ড, তারপরেও উইন্ডোজের ভিতরে কেন এরকম মাঝে মাঝেই সমস্যা হয়, প্রবলেম হয়। তার মানে এগুলি কিন্তু প্রোডাক্টটা রিলিজ হওয়ার আগে বেটা ভার্সন, আলফা ভার্সন, বেটা ভার্সন হয়ে আসছে। আলফা ভার্সন, বেটা ভার্সন তো খেয়াল আছে আশা করি। তো বিভিন্ন রকমভাবে টেস্টিং করে এইটাকে কিন্তু এরর ফ্রি যখন আসছে তখনই বেটা ভার্সন রিলিজ দেওয়া হয়েছে। তারপরেও বা যখন কোনো একটা স্টেবল ভার্সন রিলিজ হয়, স্টেবল ভার্সনের মধ্যেও দেখব যে মাঝে মাঝেই কিছু একটা করতে গেলে সফটওয়্যারে সমস্যা হচ্ছে। তার মানে কিছু একটা বাগ ওখানে আছে, কিছু একটা প্রবলেম ওখানে আছে। একদম 100% এরর ফ্রি কোড বলে কোনো কোড হয় না। 99% অথেন্টিক হতে পারে, নট 100%. And some reasons show the need for configuration management. Also, several people work on software that is continually update and help to build coordination among suppliers. Change in requirement, budget, scheduling need to accommodate, and software should run on multiple system. এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে সফটওয়্যার যদি আমাদের অনলাইনের বেসড কোনো সফটওয়্যার হয়, আমরা কি করি সেটাকে ব্রাউজারে দিয়ে কাজ করি। তো এখন ব্রাউজারে কাজ করার সময় আমাদের বিভিন্ন রকম ওএসের ব্রাউজারে কাজ করতে পারি, আলাদা আলাদা ডিফারেন্ট ওএস হতে পারে, ওএসের ডিফারেন্ট ভার্সন হতে পারে, ডিভাইস বিভিন্ন রকম হতে পারে, আমি মোবাইল থেকে করছি, আমি ট্যাব থেকে করছি, তো বিভিন্ন ব্রাউজার ইউজ করছি। এখন একটা সফটওয়্যার সব জায়গায় ঠিকমতো রান করছে কিনা সেটাও চেক করতে হয়। দেখা যাচ্ছে যে আমার ক্রোমে ঠিকমতো কাজ করতেছে, সব অপশনগুলি ঠিকমতো কাজ করছে, বাট যখনই আমি মজিলাতে আসছি তখন দেখা যাচ্ছে কিছু কিছু অপশন কাজ করছে না। তো সেই বিষয়গুলিকে আমাদেরকে খেয়াল রাখতে হয়। এবং ওইটাই বলছে যে এটা মাল্টিপল সিস্টেমে কাজ করে। অ্যান্ড টাস্ক পারফর্ম ইন কনফিগারেশন ম্যানেজমেন্ট ইজ আইডেন্টিফিকেশন, বেসলাইন, চেঞ্জ কন্ট্রোল, কনফিগারেশন স্ট্যাটাস অ্যাকাউন্টিং এবং কনফিগারেশন অডিট অ্যান্ড রিভিউ। সো কনফিগারেশন ম্যানেজমেন্টকে আমরা একটা ছোট একটা পিকচারের মধ্যে যদি দেখি যে প্রজেক্ট ম্যানেজার, কনফিগারেশন ম্যানেজার, ডেভেলপার এবং ইউজার সবাই কিন্তু রিলেটেড টু দিস সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্টের মধ্যে। অল দিস পিপলস আর ইনভলভড। And now come to the project management tools.
প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস বলতে আমরা এই যে সফটওয়্যারের প্রজেক্টটাকে ম্যানেজ করব, এইটার জন্য বেশ কিছু টুলস ইউজ করা হয়ে থাকে, যেটার মাধ্যমে শিডিউলিং করা হয়ে থাকে আমাদের প্রোগ্রেসটাকে। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুল ইজ গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্টটা কি? গ্যান্ট চার্ট হচ্ছে দেখাচ্ছি নিচে, ফার্স্টে এটার একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই যে গ্যান্ট চার্ট ইজ ফার্স্ট ডেভেলপড বাই হেনরি গ্যান্ট, মানে এনার নামে এটা হয়েছে। 1917 আইডিয়াটা ইন্ট্রোডিউসড হয়। And Gantt chart is usually utilized in project management, and it is one of the most popular and helpful ways to showing activities displayed against time. তো গ্যান্ট চার্টটা মোটামুটি দেখো যে এরকম একটা ইমেজের মাধ্যমে যদি আমরা একটু খেয়াল করি যে সফটওয়্যারের প্রজেক্টের যে কাজগুলি আছে, ফার্স্টে প্রবলেমটাকে অ্যানালাইজ করব, ডিজাইন, কোডিং, টেস্টিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডেপ্লয়মেন্ট। তো এই কাজগুলিকে আমি একটা টাইম ফ্রেমে যদি ধরে নেই, তাহলে আমি দেখছি যে এই টাইম থেকে শুরু করে এই টাইমের মধ্যে আমি অ্যানালাইসিসের কাজটা করব। অ্যানালাইসিসের কাজ শেষ হওয়ার ঠিক পরেই আমরা এটাকে ডিজাইন করার কাজ করছি, এবং ডিজাইনের পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম আমরা এটাকে কোডিং করাও শুরু করে দিচ্ছি। যে একটা ডিজাইন হচ্ছে কিছুটা, এবং ওই টাইম থেকেই আমি কোডিং করা শুরু করে দিচ্ছি। ডিজাইন এতটা টাইম, কোডিংয়ের জন্য টাইম লাগছে। এরপরে আমরা মোটামুটি কাজ মোটামুটি প্রোগ্রেস হলে একদম ফিনিশ হয়নি, বাট যতটুকু ফিনিশ হয়েছে সেই ফিনিশ অংশটুকু থেকে আমরা টেস্টিং শুরু করতে পারি। তার মানে এইখান থেকে যদি আমরা এই ডিজাইন এবং কোডিং শুরু করি, তাহলে এটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা টেস্টিং করছি না। তার মানে টেস্টিংটা একটু আগে থেকে শুরু করছি, যতটুকু পার্ট হয়েছে আমার সেই পার্টটুকুকেই আমি টেস্টিং করে কাজ আগিয়ে ফেলতেছি, কাজ আগাচ্ছি। এবং টেস্টিং শেষ হওয়ার পরে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। টেস্টিং শেষ না করে তো আমরা ইমপ্লিমেন্টে যেতে পারছি না। সো ইমপ্লিমেন্ট শেষ হওয়ার পরে আমরা এটাকে ডিপ্লয়মেন্ট করতে পারবো, মানে এটাকে ইউজেবল অবস্থায় আমরা নিয়ে আসতে পারবো। তো এই গ্যান্ট চার্টের পাশাপাশি গ্যান্ট চার্টটা ডিটেলসে দেখবো, আমরা আসছি। তো তার পাশাপাশি আরও 2 রকম চার্ট আমাদের ইউজ করা হয়, দ্যাট ইজ পার্ট চার্ট। পার্ট চার্টের ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল এভ্যালুয়েশন রিভিউ টেকনিক, দ্যাট ইজ ইন পার্ট। পার্ট চার্টে যেটা করা হয়, এটা 1950-তে ডেভেলপড হয় বাই দ্য ইউএস নেভি টু হ্যান্ডেল দ্য পোলারিস সাবমেরিন মিসাইল প্রোগ্রাম। তো এখানে কি হচ্ছে, কাজটাকে স্টার্ট করার পরে কাজটাকে আমরা টাস্ক 1, টাস্ক 2 দেখো যে কিছু আছে স্ট্রেট লাইন, কিছু আছে ডটেড লাইন, 2 রকম লাইনের মাধ্যমে করছি। তো আমরা টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 যাচ্ছে, টাস্ক 1 থেকে 3, 7, 9 এইভাবে আলাদা আলাদা টাস্কগুলি করে যাচ্ছে। এবং যেগুলি ডটেড লাইন আছে সেটাকে আমরা বলছিলাম যে এখানে ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্ট চার্ট রিপ্রেজেন্টস এ নেটওয়ার্ক ডায়াগ্রাম কনসার্নিং দ্য নাম্বার অফ নোডস। নোডস মানে আর দ্য পয়েন্টস which represent event, the direction of the lines, লাইন যেগুলি দেখতে পেয়েছো সেটা indicates the sequence of the task. In the above example, task between task 1 থেকে task 9 যদি চিন্তা করি আমরা, টাস্ক 1 থেকে শুরু করে এই টাস্ক 9 পর্যন্ত উপরের লাইনটা খেয়াল করো যে কন্টিনিউয়াস আসছে। টাস্ক 1 থেকে টাস্ক 9-এ আমরা কন্টিনিউয়াস যাচ্ছি, তাই বলছে দ্য ডাইরেকশন অফ দ্য লাইন্স টাস্ক 1 to task 9 মাস্ট কমপ্লিট and these are known as the dependent of a serial task. তো ডিপেন্ডেন্ট টাস্ক বা সিরিয়াল টাস্ক আমরা বলছি যে এই টাস্কগুলিকে প্রত্যেকটার পরে একটার পরে একটা করতে হবে, কোনোটা আমরা এখান থেকে বাদ দিয়ে সিরিয়ালে যেতে পারছি না, সেইগুলিকে আমাদের স্ট্রেট লাইন দিয়ে। আর ডটেড লাইনটাকে কি মিন করছে আমরা, অ্যান্ড বিটুইন দ্য টাস্ক 4 and 5 অথবা টাস্ক 4 and 6, দেখো যে টাস্ক 4 থেকে টাস্ক 5 বা টাস্ক 4 থেকে টাস্ক 6 দুইটার যে কোনো একটা অল্টারনেটে আমরা যেতে পারছি, এটাও কম্পালসারি ওয়ার্ক। আমরা টাস্ক 2 থেকে টাস্ক 4-এ আসছি, 4 থেকে আইদার 5-এ or 6-এ যাচ্ছি, it is also compulsory part and not dependent and can undertake simultaneously. These are known as parallel or concurrent tasks. Without resource or completion time, the task must complete in sequence, which is considered as event dependency, and these are known as dummy activity or represented by a dotted lines. সো এই যে এইখান থেকে 9 থেকে 8-এ আসছে বা 5 থেকে 8-এ যাচ্ছে, এইগুলি আসছে ডামি অ্যাক্টিভিটি, যে পাশে মার্ক করা আছে ডটেড লাইনস আর দ্য ডামি অ্যাক্টিভিটিস। অ্যান্ড তারপর আরেকটা আছে হচ্ছে লজিক্যাল নেটওয়ার্ক, যেটার মধ্যে আমাদের প্রোডাক্টের ব্রেকডাউন স্ট্রাকচারটাকে দেখছি। প্রোডাক্টটাকে আমরা যে ব্রেকডাউন করিনি তার একটা স্ট্রাকচার আছে, যেটাকে আমরা সংক্ষেপে বলছি যে হচ্ছে পিবিএস। এখানে বিবিএস লেখা আছে, এটা একটু টাইপিং মিস্টেক, দিস ইজ পিবিএস, প্রোডাক্ট ব্রেকডাউন স্ট্রাকচার। ওকে, তো প্রোডাক্টটা কি, একটা অ্যাপ্লিকেশন, এমআইএস অ্যাপ্লিকেশন, যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ফর অ্যান এমআইএস প্রবলেম। যে কোনো একটা এমআইএস প্রবলেমে আমরা যদি কাজটাকে ব্রেকডাউন করি, তাহলে দেখবো যে ফার্স্টে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আসছে, তারপর এটাকে ডিজাইন, কোডিং, টেস্টিং অ্যান্ড ডকুমেন্টেশন আছে,
অ্যাজ দিস ইজ এ এমএস রিলেটেড প্রবলেম, তার মানে এটার মধ্যে একটা ডেটাবেস থাকবে, ডেটাবেসকে নিয়ে আবার একটা গ্রাফিক্যাল মোডও থাকবে। গ্রাফিক্যাল মোড যে স্ক্রিনে ইউজার কাজ করবে, ব্যাকগ্রাউন্ডে ব্যাকএন্ডে একটা ডেটাবেস থাকবে। সো আমরা ডিজাইন করার সময় রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের মধ্যে আর কিছু নাই, বাট ডিজাইন করার সময় এটাকে আবার ডেটাবেস পার্ট এবং গ্রাফিক্যাল ইউজার পার্ট, ইন্টারফেস পার্ট বা জিইউআই বলতে পারি যেটাকে আমরা, সেই পার্ট আবার আলাদা আলাদা আছে। কোডিংয়ের সময় তো আমরা কোডিং করছি, বাট যখন টেস্টিং করব, টেস্টিংয়ের সময় আবার ডেটাবেস পার্টকে আলাদা টেস্ট করতে হয়, এবং আমাদের গ্রাফিক্যাল পার্টের বাটনসগুলি বা টেক্সট বক্সগুলি, যে বক্সগুলি আছে যেখানে ডেটা এন্ট্রি দিয়ে বা লগ ইন ফর্মসগুলি, এগুলি সব ঠিকঠাক মতো কাজ করে কিনা, এবং লাস্টে ডকুমেন্টেশন তৈরি করতে হয়। ডকুমেন্ট তৈরি করতে হবে যেটা সফটওয়্যারের ডিটেলস স্পেসিফিকেশন থাকবে। তো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের মধ্যে দুই রকম অ্যাপ্রোচ আছে, এই অ্যাপ্রোচটা নিয়ে আরেকদিন আলোচনা করব। এক হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ আর এক হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ দুইটা আজকে আসছি না, নেক্সটে আরেকদিন আলোচনা করব। এখন আমরা আসবো হচ্ছে দুইটা জিনিস আমাদের আছে, এক হচ্ছে আমরা এই যে গ্যান্ট চার্টটা আমাদের ডিটেলসে শিখতে হবে, কি করে গ্যান্ট চার্ট তৈরি করে এবং গ্যান্ট চার্টটা কীভাবে। আর হচ্ছে একটা ভিডিও বের করছিলাম, এইটা একটু সংক্ষেপে একটু দেখি, তারপরে আমরা গ্যান্ট চার্টের উপরেও আরেকটু দেখবো ডিটেলসে। গ্যান্ট চার্টটাকে এক্সেলের ভিতরে করাটা খুব ইজিয়ার হয়। আমরা এক্সেল দিয়ে যদি গ্যান্ট চার্টটাকে তৈরি করি, এবং সেই গ্যান্ট চার্টটা আমরা তো বুঝতেই পারছো যে কোনো একটা যেমনটা এখানে ছিল যে কোনো একটা টাস্ক যদি কোনো কারণে ডিলে হয়, ওইটার সাথে রিলেটেড টাস্কগুলিও কিন্তু ডিলে হয়ে যাবে। সো সবটাকে আমি ম্যানুয়ালি যদি করি, সবগুলিকেই ডেট আবার চেঞ্জ করা লাগে। এইখানে চার্ট আমার মনে করো যে এই 7/19 থেকে শুরু করে 9/7 পর্যন্ত এটা টাইম ফ্রেম দেখাচ্ছে। তো আমার এটা আরেকটু লেন্দি হয়েছে, এটা লেন্দি হওয়া মানে এইটা শেষ না হওয়া পর্যন্ত আমি এটা শুরু করতে পারছি না। তার মানে আমার এই পুরো সেটটাকে, মানে পুরো ডেটগুলিকে আমার চেঞ্জ হয়ে যেতে হবে। পুরো ডেটগুলিকে চেঞ্জ করা আমি যদি ম্যানুয়ালি ডায়েরিতে ফলো করি, তাহলে আমার সবটাকে চেঞ্জ করা লাগে। বাট এরকম একটা চার্টের মাধ্যমে যদি থাকে, আমি এইটাকে একটু লেন্থি করে দিলে পরেরগুলি অটোমেটিক সেই অনুযায়ী সরে যাবে। বা মাঝখান থেকেও যে কোনো একটা, যে আমার আসলে এই কোডিং করতে এতটুকু আমাদের এস্টিমেট টাইম ছিল যে 7 ডেজে আমার কোডিং হয়ে যাবে, বাট সামহাউ কোডিংয়ে আমাদের 10 ডেজ টাইম লেগে গেছে, হতেই পারে। তো সেইটার ক্ষেত্রে আমরা এই টাইমগুলিকে এক্সপ্লেন করলে এইটার সাথে যে রিলেটেড পার্টসগুলি আছে, সেই পার্টসগুলিও যেন টাইমটা চেঞ্জ হয়ে যায়, এবং এটা খুব ইজিলি করা যায় গ্যান্ট চার্ট। আমরা হচ্ছে একটু টিউটোরিয়াল দেখব এবং এক্সেলের মধ্যেও দেখাবো। আমি একটু টেনে দিই। তো So let's start more detail about the SRS documents. Okay, introduction to SRS. What is SRS? SRS is basically a document. এসআরএসটা আমাদের জরুরি কিন্তু আমাদের ল্যাব পার্টের জন্য, যদিও তোমাদের মিড টার্মের মধ্যে ল্যাব নেই, কিন্তু ফাইনালে তো আর এসে আলটিমেট ল্যাব এক্সাম দিতে হবে। সো এস ল্যাবের যে আমরা কন্টেন্ট দেখছিলাম, তার ভিতরে যেই 5-6টা কোশ্চেন আছে, তার ভিতরে ফার্স্ট কোশ্চেন ছিল একটা এসআরএস ডকুমেন্ট তৈরি করা। তোমরা যদি ল্যাবের এই ফাইলটাকে দেখো যে আমরা ল্যাবের জন্য কি করব, লিস্ট অফ এক্সপেরিমেন্টস। সো ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে আমাদের একটা এসআরএস তৈরি করা। তারপরে দ্বিতীয় কোশ্চেন আসছে যে ডিএফডি মডেল তৈরি করা, এবং অ্যাটলিস্ট আমাদের 3-4টা তো কাজ শিখতেই হবে, 3-4টা এক্সপেরিমেন্ট তো শিখতেই হবে। সো অ্যাটলিস্ট এই একটা এসআরএসেই যদি আটকে থাকি তাহলে তো হবে না। তো এসআরএসটা ইম্পর্টেন্ট থিং। সো আমরা একটু যেটা দেখছিলাম আর একটু আইডিয়া নিই। The description of a software system that is to be developed, and it contains all the functional and the non-functional requirements. When software development is working on a software, টেনে দিচ্ছি। the requirements of the going to develop a software, and it also Just সংক্ষেপে black box specifications. In the software, in the black box testing, we know that the testers has a knowledge about the internal code and the internal structures of the code. সফটওয়্যার টেস্টিং এর মধ্যে এই ব্ল্যাক বক্সগুলি আসে, গ্রে বক্স, হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স, 3 রকম টেস্টিং আছে। Specifications, because it contains all the functionality to be good at it can develop a good software. হ্যাঁ, এখানে খেয়াল করো আমরা যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড এসআরএস এর মধ্যে কি কি থাকতে হবে। সো Good software system. Without a good SRS, you can't develop a good software. The first property, or we say that the characteristics of the SRS is correct. Means the requirement that have to be specified into the SRS document must be correct. And second one is the complete.
it contains all the having it doesn't have আচ্ছা, এগুলির উপর সুন্দর সুন্দর ভিডিও আছে, দেখো এখন। correct on the invalid and on the basis প্রত্যেকটা পয়েন্টে আলোচনা করতেছে আর কি চলি। for that it must be met. Gantt chart in Excel. Gantt chart in Excel. ফার্স্টে আমি একটু দেখাই যে এক্সেল থেকে টেমপ্লেট আছে, টেমপ্লেট দিয়ে কিভাবে গ্যান্ট চার্ট করা যায়। সেকেন্ডে আমরা টেমপ্লেট বাদ দিয়ে এক্সেলেই করব, বাট টেমপ্লেট বাদ দিয়ে নিজের মতো করে কাস্টমাইজেশন গ্যান্ট চার্টের উপরে একটা ভিডিও দেখব। এতটুকু করে আজকে শেষ করব। সো একটু গ্যান্ট চার্টের তো দেখো যে এখানে কয়েক রকম গ্যান্ট চার্টের টেমপ্লেট অলরেডি বিল্ট ইন আছে। তো মনে করি আমরা গ্যান্ট চার্টের প্রজেক্ট প্ল্যানার ফার্স্ট ওয়ানটা দেখি। ফার্স্ট টাইম তো জানোই যে এটাকে টেমপ্লেটটাকে ডাউনলোড করে নিতে হয়। এই যে এরকম একটা চার্ট আমাদের চলে আসছে, যেটা প্রজেক্ট প্ল্যানার। এখানে আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলি ব্ল্যাঙ্ক আছে, মানে অ্যাক্টিভিটি 1 2 3 4 লেখা আছে। আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলিকে রিনেম করে নিব। অ্যান্ড তারপরে এটা স্টার্টিং ফ্রম দিস আর দ্য টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মিনস হচ্ছে দিস আর দ্য আওয়ার্স। এখানে আমরা জাস্ট একটা ফেক ভ্যালু বসানো আছে, কিছু একটা ভ্যালু না দিলে তো চার্ট আসবে না। তো ফেক ভ্যালুর এগেনস্টে চার্ট করা আছে এবং দিস আর দ্য ডেজ, আপ টু 60 ডে পর্যন্ত দেওয়া আছে। বাট আমাদের প্রজেক্ট যদি 60 ডেট চেয়েও লেন্দি হয় তাহলে ডেট ইনক্রিজ করে নেওয়া যাবে, কোনো ইস্যু না। তো এরকম একটা চার্ট, এবং এখানে দেখো যে প্রত্যেকটা লিজেন্ড দেওয়া আছে যে কোনটা কি মিন করছে, এখানে সেই ডিটেলসটাও দেওয়া আছে। এরকম একটা চার্ট আমরা ম্যানুয়ালি যদি তৈরি করতে চাই তাহলে সেই বিষয়টা আমাদেরকে একটু দেখতে হবে। আরও কয়েক রকম ছিল আমরা এই গ্যান্ট চার্টের মধ্যে। সো আর ডিফারেন্ট ওয়েতে আছে যে অন্যগুলিকেও আমরা অ্যাজাইল গ্যান্ট চার্ট নিতে পারি, যেটা হচ্ছে অ্যাজাইল মানে হচ্ছে যে দ্রুত যে চার্ট এটা করা। তো দেখো যে চার্টগুলি মোটামুটি একই রকম হয়। প্রজেক্টের টাইটেল আমরা বসাবো, কোম্পানি নেম টেম অ্যাটসেট্রা বসানোর পরে প্রজেক্টের স্টার্টিং ডেট শুরু করলে এইখানে স্টার্টিং ডেট আমরা যেটা দিব আজকে যে 12/10 আজকের তারিখ বসে গেছে অটোমেটিক। এখানে যে তারিখ দেবো সেই তারিখ অনুযায়ী এখান থেকে এগুলি কিন্তু ক্যালেন্ডার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সো টেমপ্লেটের মধ্যে সুবিধা হচ্ছে এইটাই, আমরা ম্যানুয়ালি যখন আমরা এরকম একটা এক্সেল থেকে তৈরি করব তখন আমরাও এরকম যেন অটোমেটিক করে দিতে পারি। এখানে যদি এই যে 12/10 মানে হচ্ছে আজকে বা 10 ডিসেম্বর, এই ডেট থেকেই কিন্তু এই যে চার্ট শুরু হয়েছে, ডিসেম্বরের 11 তারিখ থেকে কাজ শুরু দেখাচ্ছে, এবং প্রত্যেকটা কাজের জন্য টাস্কের জন্য কতটুকু প্রোগ্রেস হয়েছে সেই প্রোগ্রেসের উপরে পার্সেন্টেজ এবং স্টার্ট ডেট, কতদিন লাগবে কাজের জন্য, অ্যাসাইন্ড টু কে, নাম, ক্যাটাগরি কী টাইপের, সব কিছুর এখানে ডিটেলসে করা যায়। এবং এটার আলাদা আলাদা লাইট ভার্সন, ডার্ক ভার্সন এবং কালার ভার্সনে বিভিন্ন মাল্টিপল কালারসে এটা দেওয়া আছে। তো আমরা একটু আমাদের নিজেরা তৈরি করার জন্য একটু গ্যান্ট চার্টের একটা ভিডিও দেখি। Welcome to excelfornews.com. In this tutorial, I'm going to show you how to create a basic Gantt chart in Microsoft Excel 2013. Now, what a Gantt chart is a chart that shows. একটা মিনিট, কোন ভিডিওটা দেখবো এটা একটু আগে কি করে নিই। Hi. লিঙ্কটা শেয়ার হবে। লিঙ্কটা শেয়ার করে দেওয়ার লাগবে কেন? এই যে সার্চ করছি গ্যান্ট চার্ট ইন এক্সেল,
স্যার আপনি যেটা প্রেফার করতেছেন আমি প্রথমটাই দেখতেছি, যে কোন যার যার যেটা ভালো লাগে সেটা দেখো। লিঙ্ক শেয়ার করে দেওয়া মানে ফোর্সফুলি আমি এটা দেখাতে বাধ্য করছি না। যে কোনো একটা গ্যান্ট চার্ট দেখার এটাই ছোট আছে, 8 মিনিট আছে, মাত্র 8 মিনিটের ভিডিও। এক্সেলের ভিতরে জাস্ট আমরা টাস্কগুলিকে স্টার্ট ডেট এবং অ্যাপ্রক্সিমেট ডেজ টু কমপ্লিট দ্য টাস্ক একটা শিডিউল করে নিয়েছি, প্রজেক্ট প্ল্যানিং করে ফেলছি, করে এটাকে আমরা লিখেছি। Dates represent the day that each task, each column, মেন কাজে আসি তখন দেখাচ্ছি। then you start creating our chart. What we're gonna do, chart, the insert tab, in the charts group, we're gonna select our insert bar chart. ফাস্টার করে দিলাম। Okay, so we put the insert bar chart. বার টাইপের চার্ট নিচ্ছি আমরা। বার টাইপের চার্ট থেকে আমরা স্ট্যাকড বার মানে একটা বারের মধ্যে মাল্টিপল ভ্যালু দেখায়, দ্যাট ইজ স্ট্যাকড বার। তো 2D বা 3D যে কোনো টাইপের নিতে পারে। 3D স্ট্যাকড বার নিল, যেটা একটু সুন্দর দেখা যাবে। বাট যে কোনো টাইপের একটা বার চার্ট নিচ্ছি। বার চার্টটা মানে হচ্ছে লেফট থেকে রাইটে এরকম চার্টকে বার চার্ট বলা হয়। ডেটা সিলেক্ট করে, নেটের স্পিড কম দেখে পরিষ্কার হচ্ছে না, বাট হ্যাঁ দেখো যে যেটা সিলেক্ট করবে, স্টেপসগুলি বেশ কিছু স্টেপ আছে, আমরা দেখে দেখে নিজেরা এটাকে প্র্যাকটিস করব। And the edit series dialog box will appear in the box for হুম, অনেকেই পারে না। start date column header. And then series values are removed the default data. তো টেমপ্লেটস আর ইজি, বাট আমাদের টেমপ্লেটের উপরে ডিপেন্ড করে তো সবসময় কাজ চলা যাবে না, আমাদের নিজেদেরকেও শিখতে হবে, পারতে হবে। Now, I'm gonna click OK, so I can move this out of the way. এটা করার মাধ্যমে এক্সেলও কিন্তু শেখা হবে। যারা এক্সেলও কম পারি তাদের জন্য এক্সেল কিন্তু এটা খুবই একটা ভালো একটা সফটওয়্যার। এক্সেলটা ভালো মতো জানা থাকা দরকার। And it appears just now I can access my there. All right, now we need to add a new series. We're going to click the add button. And in series name, I will select basic fleet. In series values, again, remove the default data and select the range of cells that has our basic fleet. Click OK. And again, we're back at our select extras dialog box. Now on the horizontal axis label with the edit button. And I'm going to select task 1 through task 8. And click OK. Now we have all of our data, so we can close our select extras dialog box. Okay, so you can see that we're on our way to having a Gantt chart. Oops, go. You can see we're on our way to having a Gantt chart. We're just kind of resizing it. Now you can see a few problems. Our task right here, reverse order, so we need to fix that. We have these blue bars here, which represent the start date, and then we have our dates, which there's a large gap. See, our project's going to start on May 22nd. We don't really want our chart, the bounds of our dates, to go all the way to April 16th, so we want to remove that. We want this chart, we want to remove those these boundaries, these gaps of dates. So the first thing we're going to do is just we want to get our task in the right order. So just click right here on the task, and then right click, and click on format axis, in the shortcut menu. And then the axis first order. Okay, so the first problem is solved. For these projects, so we don't send those, we'll put start link to Pizza Persist 416 and the dates. ডেটগুলো কারেকশন করবে, ডেটটা ঠিক নাই তো, 16 এপ্রিল চলে আসছে। Down. আচ্ছা, ডেটের এখানে যে দিছে, এই যে এখানে দেখাচ্ছিল যে ডেটে দিলে এখানে একটা নাম্বার আসছে। হ্যাঁ, এই যে ডেটের মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, বা এই যে এখানে যে একটা নাম্বার আসছে, এইটা এই 22শে মে কপি করার জন্য এই নাম্বারটা আসছে। তো ডেট দিলে নাম্বার কেন আসে জানো? ডেট দিলে নাম্বার আসে মানে, বা এখানে যে অ্যাক্সিস অপশনে মিনিমাম আর ম্যাক্সিমাম ডেট মানে শুরুর ডেট আর শেষের ডেটটাকে নিচ্ছে। শুরুর ডেটে এই 41,000 এইটা থেকে এইটা কেন আসতেছে? এক্সেল তো মেনলি কাজ করে হলো নাম্বারের উপরে বেস করে। তো কম্পিউটারের হিসাবে ফার্স্ট ডেট হচ্ছে 1/1/1900, এইটা ইকুয়াল টু 1 নাম্বারে কনভার্ট করে নিলে এটা 1। বেসিক্যালি আমরা যে এক্সেলে একটা সেলের মধ্যে 1 লিখে যদি এটাকে পার্সেন্টেজ সেলে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক 100% হয়ে যায়। যদি 1 লিখে নাম্বারে ক্লিক করি তাহলে 1.00 হয়ে যায়। যদি আমি কারেন্সিতে কনভার্ট করি তাহলে $1 = $1.00 হয়ে যায়, তো নাম্বার হয়ে যায়। সেমভাবে ডেট যদি একটা সেলে 1 লিখে
আমি এইটাকে ডেটে কনভার্ট করি, যদি এরকম একটু দেখাই তোমাদের, যে এক্সেল তো ওপেন আছেই। এক্সেলের একটা শিটের মধ্যে আমি যদি এইখানে একটা ভ্যালু লিখলাম, যে মনে করো 23, তো 23 একটা নাম্বার, এইটাকে যদি আমি ডেটে কনভার্ট করি তাহলে আমাদের হোম মেনু থেকে এই যে জেনারেল, প্রত্যেকটা সেলই তো জেনারেল থাকে, এটাকে যখন আমরা ডেট নিয়ে দেব, এটা তখন দেখো যে 23 মানে 1/23/1900 সাল হয়ে যাচ্ছে, মানে 1/1/1900 ফার্স্টে, এটা হচ্ছে মান্থ, ডে, ইয়ার। তো 23 মানে কি 23তম দিন। সেম সেইভাবে করে এসে আমাদের যদি আজকের ডেটটাকে নেই, আজকের ডেটটাকে যদি টাইপ করি, মনে করো একটা ভ্যালিড ডেট টাইপ করি, এখানে আমি ডিসেম্বরের 12/10/21 লিখলাম। হ্যাঁ, তো এই যে 12/10/21 এইটাকে যখন আমি নাম্বারে নিব, এটা তো তখন অটোমেটিক ডেট হয়ে গেছে। ডেটটাকে যদি আমি ডিফল্ট ভ্যালু নাম্বারে নিয়ে আসি তাহলে, বা জেনারেলে নিয়ে আসি, তাহলে দেখো যে আজকের দিন হচ্ছে 44,540তম দিন। এইটাকে এক ধরে এই দিনটা আসতেছে। এই কারণে যখন আমরা এই চার্টের মধ্যে বা কোথাও জায়গায় ডেটটা ভুল আসে, আমরা এটাকে ডেট টাইপ করতে গেলে কনফিউজড হওয়ার কিছু নেই, কারণ এটা হচ্ছে আমাদের থেকেই আসতেছে। আর আরেকটা জিনিস বলো, যখন আমরা এই যে সিলেক্ট করছে, একটু সিলেক্ট করলে, কারণ এইটার যদি এরকম করতে যাই আমরা, আমাদেরকে প্রয়োজন হবে ডেটের আগে একটা জিনিস দেখাচ্ছিল, যখন এই যে অ্যাক্সিস নিয়ে কাজ করছিল, যে মনে করি এইখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে কি শীট 1 এক্সক্লামেটরি সাইন, তারপরে $A $2 $A $9, এইটার মানে কি? না, টাস্কে ভুলে যাই। এইটা আমাদের শীট 1 এক্সক্লামেটরি সাইন মানে হচ্ছে এখানে যত শীট থাকুক না কেন, আমি স্পেসিফিকভাবে মিন করে দিচ্ছি শীট 1 থেকেই, আমি অন্য কোনো সেলের শীট না, শুধুমাত্র শীট 1কে আমি যদি রিনেম করে দেই, পরবর্তীতে এটা লিখে দেই যে গ্যান্ট লিখে দেই, তাহলে এই শীট 1 লেখাটা অটোমেটিক গ্যান্ট হয়ে যাবে। আচ্ছা, এক্সক্লামেটরি সাইন মিনস হচ্ছে শীট 1-এর স্পেসিফিকভাবে ওই সেল। ফাইন, এবার বলো $A $2 লেখা, এইটার মানে কি? আমরা তো সেল জানি যে একটা সেলের অ্যাড্রেস এরকম লেখে A2, দিস ইজ আ সেল অ্যাড্রেস, বাট হোয়াই $A $2? এখানে স্যার A2 আসলে ডলার সাইন মাঝখানে আছে ঠিক, কিন্তু এটা হচ্ছে সেল নাম্বার হচ্ছে A2, 2 নাম্বার সেল, ডলারটা আসছে আর হচ্ছে এর 9টা হচ্ছে 9 নাম্বার সেল। এটা এখন জেনারেল কলামে কি স্যার কারেন্সি দেওয়া ছিল কিনা? না, এটা সিনট্যাক্সটা এরকম না, আর একটু চিন্তা করো যে ডলার, আচ্ছা আমি A2 আর দেখো যে $A $2 অথবা $A2 অথবা A $2। A2 একটা সেল তো বুঝো, A2 মানে হচ্ছে এই যে সেলটা দেখার লেখা, যেখানে টাস্ক 1 লেখা আছে, এই সেলটা এখানে যাই লেখা থাক সেটা ইস্যু না, এই যে সেলটা, কারণ এক্সেলের ভিতরে প্রত্যেকটা সেলের একটা অ্যাড্রেস আছে। আমরা যখন এক্সেলের ভিতরে কোনো কাজ করি তখন স্পেসিফিকভাবে ওই সেলটাকে কল করে কাজ করতে হয়। ওই সেলের ভিতরে কি লেখা আছে সেইটা কোনো ব্যাপার না, যা আছে সেইটাকে নিয়ে ক্যালকুলেট করবে, তো সেইটা আলাদা ইস্যু, সেই প্রসঙ্গেই আমি যাচ্ছি না। তাহলে এই যে সেলটা যেখানে আমি আঙ্গুল দিয়ে আছি, এই সেলটার অ্যাড্রেস হচ্ছে A2কে আমি A2 লিখতে পারি $A $2 অথবা $A2 অথবা A $2, 4টা ওয়েতে লেখা যায়। এই লেখাগুলির মানে কি, এইটা জিজ্ঞেস করেছি। A2 তো একটা সেল, মনে করো কোনো একটা সেলের ভেতরে আমরা যখন শুধুমাত্র তো সেল লিখেই শেষ না, ক্যালকুলেশন তো করব। ক্যালকুলেশন করার পর ফর্মুলাটাকে তো ড্র্যাগ করে দিব, যে এখানে কোনো একটা ফর্মুলা লিখেছি, সেই ফর্মুলাটাকে তো ড্র্যাগ করতে হয়। ড্র্যাগ করলে কি হয়, ওই রিলেটেড ডেটাটা অন্যগুলির জন্যও অ্যাপ্লাই হয়ে যায় না? তো আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল থেকে একটু দেখাই, দিস ইজ কল্ড, এটার নাম হচ্ছে সেল রেফারেন্স। সেল রেফারেন্সের
আচ্ছা টাইপ না করি, এখন টাইপ করলে সময় লাগবে, আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করি। একটা ফর্মুলা তো লিখতে হয়, ফর্মুলা লেখার পরে ফর্মুলাটাকে যখন আমরা ড্র্যাগ করি, মনে করো এই একটা সেলের ভিতরে একটা ফর্মুলা লেখা আছে, ফর্মুলা তো সাধারণত ইকুয়াল টু দিয়ে শুরু করা হয়, A2 লিখলাম। এবার এই ফর্মুলাটাকে নিচের সেলগুলিতে অ্যাপ্লাই করতে চাইলে আমি এইখানে কর্নারে একটা এরকম বক্স থাকে এক্সেলের, ড্র্যাগ করলে বাকি সেলগুলিতেই অ্যাপ্লাই হয়ে যায়। তো অ্যাপ্লাই যখন হয়ে যায় তখন ঠিক এর নিচের সেলে কি লেখা আসে বলো তো? এর নিচের সেলটা এখানে কি লেখা আসবে? A2 থাকে, নিচে A3 আসবে, ফাইন। আর পাশের সেলে কি আসবে? এখানে এই সেলটায় B2 আসবে। বাট আমি যদি চাই যে এই সেলটার ভিতরে যা আছে নিচে কন্টিনিউ করব না, মানে নিচে ওটা এরকম বাড়তে দিব না। অনেক সময় এরকম হয় কি যে ধরো একটা ভ্যালু দিলাম যে 3.5, এই ভ্যালুটা দিয়ে আমি এখানে আছে 5, 7, 9, 10 এগুলি সব আলাদা আলাদা সেল। হ্যাঁ, এখন আমি বলছি যে এই পাশের সেলগুলির প্রত্যেকটাই এইটাকে দিয়ে এইটাকে গুণ করো, প্রত্যেককে 3.5 দিয়ে গুণ করে এখানে বসাও। তাহলে আমি যদি এখানে লিখি, তাহলে এখানে লিখলাম যে এই সেলটার অ্যাড্রেস মনে করি, এটার অ্যাড্রেস মনে করি A1, তাহলে A1 ইন্টু এইটার অ্যাড্রেস মনে করো যে B1 সামথিং বা B12 একটা সেলে আছে, তাহলে A1 ইন্টু B12 এটা লিখে দিই। লিখলেই তো এইটার সাথে এইটা গুণ করে এখানে রেজাল্ট চলে আসছে। এবার আমি তো এরকম নিচে এরকম ডট 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 করে 1 লক্ষ নাম্বার দেওয়া আছে, বলছি এই 1 লক্ষ নাম্বারকে 3.5 দিয়ে গুণ করে লেখো এখানে। তাহলে আমি যদি ফর্মুলাটা এইটার মধ্যে লিখলাম, লিখে এই ফর্মুলাটাকে ড্র্যাগ করি নিচের দিকে, তাহলে পরের সেলে তোমাদের কথা মতো আসার কথা A2 হয়ে যাবে, A1 হয়ে যাবে A2, ফাইন। এটা তো A2 সেল, তাহলে একটু দিয়ে গুণ হচ্ছে, ফাইন। গুণ এটা হয়ে যাবে B12 আছে, এটা হয়ে যাবে B13। তো B13 সেলে তো আমার কিছু নাই, আমার তো লেখা আছে B12-এ ফিক্স, B12 সেলেই লেখা আছে, B13-এ তো আর কিছু লেখা নাই। B13 সেলে কিছু লেখা নাই মানে এক্সেল ওই সেলটাকে ধরবে 0, তার মানে এইটাকে গুণ করে এখানে রেজাল্ট আসবে ইকুয়াল টু 0। মানে প্রথমটার মধ্যে রেজাল্ট দেখাবে 5 ইন্টু 3.5 করলে 17.5 দেখাচ্ছে, ওকে। বাট পরের সবগুলি সেলে এখানে 0 দেখাবে, কারণ কি এর নিচে সবগুলি সেল তো ফাঁকা, বা অন্য কোনো যদি ভ্যালু থাকে সেইটা দিয়ে গুণ করে দেখায় দিবে। তাহলে আমার তো অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসলো না। এইটার মানে হচ্ছে কোনো একটা মানে একটা সেলের তো দুইটা ডাইমেনশন হয়, এক হচ্ছে কলাম তারপরে রো। এ হচ্ছে কলাম ভ্যালু, 2 হচ্ছে রো ভ্যালু। কলামটাকে আমি লক করে দিচ্ছি, কলামের আগে এর আগে একটা ডলার দেওয়া মানে এ কখনো চেঞ্জ হয়ে বি হবে না। বি কেন, কোনো কিছু হবে না। এইটাকে কিন্তু উপরের দিকেও ড্র্যাগ করা যায়। মনে করো যে এইটা যদি হয় F2 হতো, তাহলে নিচের দিকে ড্র করলে তো F3 হতো, উপরের দিকে ড্র করলে হয়ে যেত E2, তাই না? উপরের দিকেও ড্র্যাগ করা যায়, এদিকেও ড্র্যাগ করা যায়, এদিকে ড্র্যাগ করলে হয়ে যেত F1, F2 আছে F1 হয়ে যেত। মানে চারিদিকেই তো ড্র্যাগ করা যায়। ড্র্যাগ করলে বাইরে ড্র্যাগ করলে কি হবে, নাম্বার কমবে, উপরে ড্র্যাগ করলে ডিজিট কমবে, মানে অ্যালফাবেটটা কমবে। $A2 মানে হচ্ছে এ কে লক করে দিলাম, এ কখনো চেঞ্জ হয়ে বি বা অন্য কোনো কিছু হবে না। 2কেও লক করে দিয়েছি, 2 কখনো চেঞ্জ হয়ে 3 বা 1 বা অন্য কোনো কিছু হবে না। এইখানে দেখো দিস আর দ্য পার্শিয়াল লক, দিস ইজ কল্ড রিলেটিভ রেফারেন্স, and this is called absolute reference, and this too is called mixed reference. মিক্সড রেফারেন্স হচ্ছে এই জন্যে এখানে এ লক করছি, 2 ওপেন রাখছি। কখন করব, যখন আমার যেরকম প্রয়োজন, ফর্মুলা লেখার সময় যখন আমার যেরকম প্রয়োজন সেরকম লক করব। এখানে আমি 2কে লক করছি, এ ওপেন রাখছি। এখন এইরকম ক্ষেত্রে আমাদের যদি গুণ করতে চাই, এরকম ক্ষেত্রে যদি আমরা গুণ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই সেলটা ফিক্সড, এই সেলটা তো ফিক্সড না, তাহলে আমাদের এখানে লিখতে হবে A1 ইন্টু এইটা $B $12। $B $12 লেখার জন্য ইজিয়ার ওয়ে হচ্ছে কিবোর্ডের F4 প্রেস করা। F4 যদি প্রেস করি আমরা একটা সেলে, তাহলে এইটা 1 by 1 অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। যেমনটা মনে করি, ধরো যে আমরা কয়েকটা নাম্বারকে গুণ করব, এখানে একটা নাম্বার যেরকমটা দেখাচ্ছিলাম, এখানে একটা নাম্বার মনে করো 8 রাখলাম। এখন আমি প্রত্যেকটা সেলকে 8 দিয়ে গুণ করে যদি এখানে বসাতে চাই, তাহলে আমরা ফর্মুলাতে লিখি ইকুয়াল টু এই সেলটা
ইন্টু যেন কতই ইন্টু i7। এবার যদি আমি কিবোর্ডের F4 প্রেস করি, কিবোর্ড থেকে F4 প্রেস করি, তাহলে দেখো যে এটা অটোমেটিক $i $7 নিয়ে নিচ্ছে। আবার যদি F4 প্রেস করি, এটাকে শুধু 7 লক আই ওপেন, আবার F4 প্রেস করলে শুধু আই লক 7 ওপেন, আবার F4 প্রেস করলে বোথ সাইড ওপেন, এগেইন F4 প্রেস করলে বোথ সাইড লক। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লক করব। পার্শিয়াল লক করার প্রয়োজন হয় সেরকম ক্ষেত্রে মনে করো যে আর একটু ডিটেল ডেটা টাইপ করে এক্সাম্পল দেখাতে পারলে বুঝতে সুবিধা হতো। আমি জাস্ট শুধু একটা আইডিয়া দেই। তো এইখানে আমরা বোথ সাইড লক যদি করে দেই, তাহলে এইটা নিচের সেলে এইটা A1 আছে, নিচে টানলে A2 হয়ে যাবে, ইন্টু এইটা B1 B12 ছিল, B12 ছিল, এটা $B $12 এর জন্য B কখনো চেঞ্জ হয়ে C হচ্ছে না, সো $B থেকে যাচ্ছে, আর 12 কখনো চেঞ্জ হয়ে অন্য কোনো নাম্বার হচ্ছে না, সো এটা $12 থেকে যাচ্ছে। তার মানে এই ফিক্সড সেলটাই অলওয়েজ থাকছে, মানে প্রত্যেকটার সাথেই এটা A3 হয়ে যাবে, কিন্তু এইটা চেঞ্জ হয়ে B13 বা অন্য কিছু হচ্ছে না। এটা হচ্ছে আমাদের অ্যাবসোলুটলি কোনো একটা সেলকে ফিক্স করে দেওয়া। আর যখন মিক্সডে আসি, তখন আমাদের যদি এরকম একটা চিন্তা করো, যদি আমরা এরকম চিন্তা করি যে এখানে মনে করো যে এগুলি আমার কোনো প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, মনে করো 550, 75, 92, 107, মনে করো যে আমি কয়েকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে। এখন আমি বলতেছি যে এইখানে আরেকটা টেবিল করে দিলাম, যে টেবিলের মধ্যে আমি বলছি যে এটা জানুয়ারি মাসে আমি 20% ডিসকাউন্ট দেবো, ফেব্রুয়ারি মাসে আমি 30% ডিসকাউন্ট দেবো, মার্চে আমি 40% ডিসকাউন্ট দেবো। একই প্রোডাক্টের লিস্ট দিয়ে দিলাম, বললাম যে 3 মাসে আমি আলাদা আলাদা ডিসকাউন্ট দেবো। এখন তুমি এইখানে আমাদেরকে একবারে ক্যালকুলেশন করে একবারে দেখাও যে এইখানে হচ্ছে জানুয়ারি, এইখানে ফেব্রুয়ারি, আর সেমভাবে মার্চে আমাদের, আমি আলাদা আলাদা ক্যালকুলেট করব না, আমি একটা সেলে এখানে শুধু ফর্মুলা লিখব, এটাকে এদিকেও ড্র্যাগ করব, এখান থেকে এইদিকেও ড্র্যাগ করব, একবারে সব সেলের মধ্যে ফর্মুলা চলে আসবে, সব রেজাল্ট চলে আসবে। আমি এটার জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন করব না। তাহলে আমাদেরকে কিভাবে ফর্মুলা লিখতে হবে? সেরকম ক্ষেত্রে আমাদেরকে এই দুইটা রেফারেন্সের মিক্সড রেফারেন্স ইউজ করতে হবে, যে কখন কোনটাকে লক রাখা দরকার তখন সেইটাকেই লক রাখবো। আমরা যদি সংক্ষেপে একটু একটা সেলে দেখাই, A1 সেল, তাহলে A1 এইটার ভিতরে আমি এটা ড্র্যাগ হবে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে ড্র্যাগ হলে, বা আমার যদি পাশেও ভ্যালু থাকে, এটা নিচের দিকে ড্র্যাগ হলে আমি এইটার এ চেঞ্জ করব না, বাট 2 চেঞ্জ করে 3 হতে দিব, মানে এইটা চেঞ্জ করে এই লাইনে আসবে, লাইন চেঞ্জ হবে। তো লাইন আমি ওপেন রাখবো, মানে এখানে করব কি, ওই যে $A2 এইভাবে করবো, মানে কলাম চেঞ্জ হয়। আবার মনে করো পাশে আরো কলাম আছে, আরো কলামে আরো প্রাইস আছে, এখানে মনে করো B1, তো এইখানেও আরো কিছু প্রাইস আছে। হ্যাঁ, সো এই প্রাইসগুলিকেও আমার চেঞ্জ হতে দেব, মানে আমি কলামটাকে যখন লক করা দরকার তখন কলাম লক করব, ইনটু এর সাথে যখন রোটাকে লক করা দরকার তখন রোটাকে লক করে করতে হয়। মানে একটা এক্সাম্পল দেখালে ভালো মতো আসলে বুঝতে সুবিধা হতো এক্সেলে, বাট এইটা আমাদের টার্গেট না। আমাদের মেন ইস্যু ছিল যেটুকু দেখানোর, ওইটা দেখাচ্ছিলাম, কথা প্রসঙ্গে অন্যদিকে চলে গেছে, আমরা জ্ঞান চাটে ছিলাম। এক্সেলের মধ্যে অনেক কিছু করা যায় আমরা। সো দেখো যে এই পরে এতটুকু করার পরে এখন এই যে ব্লু অংশটুকুকে বাদ দিয়ে দিচ্ছে, সিলেক্ট করে এই ব্লু অংশটুকুকে নো ফিল করে দেওয়া হচ্ছে। নো ফিল করে দিলে শুধু এই অংশটুকু থাকছে, এবং এইটা দেখাচ্ছে যে 22শে মে থেকে এই যে 26শে মে হচ্ছে এই লাইন, তাহলে 22শে মে থেকে শুরু হচ্ছে টাস্ক ওয়ান এবং 13 ডেজ এটার ডিউরেশন। তো এইখান থেকে এতটুকু 13 ডেজ, এটার উপরে কার্সর ধরলে দেখাবে ডিটেলস যে এটা কত দিন। চওড়া করে দিলে আরও চওড়া হয়ে যাবে। তারপরে দ্বিতীয়টা 31শে মে থেকে শুরু করে 9 দিন, 22 থেকে 13 দিন যোগ করলে কিন্তু 31 তারিখ হয় না, কিন্তু 31 তারিখ থেকে 9 দিন আসছে। হ্যালো, Now I'm going to convert this to a number format. And you can see ওয়ালাইকুম আসসালাম। our dates are actually represented by a number.
নাইয়ান একটু রুমে বসো, আমি আসতেছি, ক্লাসে আছি। by a serial